হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এআই ফান্ডামেন্টালস দেখবো। এআই ফান্ডামেন্টালস শিখবো। তো প্রথমে যারা আমার এই প্লেলিস্টে প্রিভিয়াস ভিডিওগুলা দেখেন নাই, তারা ওই ভিডিওগুলা দেখে নিতে পারেন। কারণ ওই ভিডিওগুলা আমি অনেক কিছু এক্সপ্লেইন করছি। আজকের ভিডিওতে আমরা কি কি জিনিস শিখতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখবো যেটা আমরা আগেও শিখছি যে এলএলএম, এআই এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটা আসলে কি, ক্লোজ সোর্স, ওপেন সোর্স, টোকেন, কনটেক্সট উইন্ডো কেন গুরুত্বপূর্ণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কিভাবে হচ্ছে আমরা সুন্দর করে প্রম্পট লিখবো, এন্ড দেন এর মেমোরি। সো চলুন শুরু করে। আমি কথা বলার সময় মাঝে মধ্যে আমার আঞ্চলিক টান চলে আসে। তো শুদ্ধ ভাষা বলতে গেলে মাঝে মধ্যে একটু কষ্ট হয়, সমস্যা নেই। আমি হচ্ছে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো, এন্ড দুইটা মিলে হচ্ছে আমি কথা বলবো। সো চলুন, আননেসেসারি কিছু বলে বললাম। এটা হচ্ছে আজকের ক্লাসের ওভারভিউ। আজকের ক্লাসে আমরা কি কি জিনিস দেখবো, এগুলো দেখবো যেগুলো হচ্ছে আমি আপনাদের অলরেডি বলে দিচ্ছি। এন্ড দেন প্রথম যে টপিকসটা দেওয়া আছে, একটু ছোট করলে ভালো হয়। নাও ইটস ক্লিয়ার। সো প্রথমে ইন্ট্রোডাকশন টু এলএলএমস এন্ড এআই। এলএলএমস আর এ এর মধ্যে পার্থক্যটা কি? এআই হলো মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা সম্পন্ন কম্পিউটার প্রোগ্রাম। এটা কি করতে পারে? গাড়ি চালাতে পারে, মানুষের ফেস রেকগনিশন, মানুষের ফেস চিহ্নিত করতে পারে, গেম খেলে, আরো অনেক কিছু। এখন আরো অনেক কিছু আছে যেখানে হচ্ছে আমরা এআই ব্যবহার করি। আর এলএলএম মানে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা কি করে? এটা এর একটা অংশ যেটা ভাষা বোঝে এবং মানুষের মতো লেখা এবং কথা বলতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এআই কি করে? এআই হচ্ছে অনেক কাজ করতে পারে মানুষের মতো। এআই হচ্ছে কি, একটা মানুষ ধরে নেন, এআই মানুষের মতো কাজ করতে পারে। যেমন রোবট, যেমন গাড়ি চালানো, আর কি কথা বলা। আর এলএলএম কি করে? শুধু কথা বলা এবং লেখার কাজ করে। যেমন চ্যাটজিপিটিতে আপনারা কিছু জিজ্ঞেস করলে আপনারা অনেকগুলা ট্যাক্স দিয়ে দিব। আপনি যেই ভাষায় কথা বলেন, চ্যাটজিপিটি আপনার সাথে ওই ভাষায় কথা বলতে পারে। সো এটা হচ্ছে এলএলএম এর কাজ। ল্যাঙ্গুয়েজ, অনেকগুলা ল্যাঙ্গুয়েজ, লার্জ ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে এলএলএম কাজ করে। মনে রাখার জন্য আপনারা সহজে একটা টেকনিক এআই ফলো করতে পারেন। যেমন আমরা যে বলি গোলাপ ফুল, সব ফুল, সব গোলাপ ফুল, মানে সব মানুষ মানুষ, কিন্তু ভালো মানুষগুলা, সরি, এটা না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সব গোলাপ ফুল, কিন্তু সব ফুল গোলাপ নয়। এটার সাথে হচ্ছে এলএলএম আর এআই এর কি সম্পর্ক? যেমন আমরা বলতে পারি সব এলএলএম হলো এআই, কিন্তু সব এআই এলএলএম না। একটু কষ্ট হইতেছে বুঝতে? আচ্ছা, সমস্যা নাই, এটা দরকার নাই বোঝার। আপনারা শুধু বুঝলেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানে কি? অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আপনি কোশ্চেন করলে আপনার উত্তর দিতে পারে। আর এআই হচ্ছে একটা ইন্টেলিজেন্ট, যেটা হচ্ছে মানুষের মতো কাজ করতে পারে। সো এআই দ্বারা আমরা কি কি জিনিস করতে পারি? যেটা আমরা দেখছি যে টেক্সট জেনারেশন করতে পারি, আহ এন্ড দেন ম্যাথ সলিউশন করতে পারি। গণিতের কোনো সমস্যা থাকলে ওইটা হচ্ছে আমরা এর মাধ্যমে সমাধান করতে পারি। হ্যাঁ, কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং। কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং এটার মানে কি? আপনি যদি বলেন যে আমার ঠান্ডা লাগছে, এটি বুঝবে যে আপনার হয়তো একটি কম্বল দরকার বা ফ্যানটা বন্ধ করা দরকার। বুঝতে পারছেন? কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে সিচুয়েশন বুঝতে পারে। এন্ড দেন কি? কনভারসেশন মেইনটেন্স। এটি আপনার সাথে মানুষের মতো দীর্ঘক্ষণ ধরে কথা বলতে পারে এবং আগের কথা মনে রাখতে পারে।
রাইটিং অ্যাসিস্ট্যান্স, আপনার ইমেল, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে এটা সাহায্য করতে পারে। যেমন আমরা এখন সবকিছু লেখার ক্ষেত্রে এর হেল্প নেই। তারপরে কি কোড জেনারেশনের জন্য এটা অনেক হেল্প করে, সব ক্ষেত্রে হেল্প করে। দেন ভাষা অনুবাদ, বাংলা ভাষাটা ইংরেজি ভাষা বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করার জন্য আমরা এটাই ইউজ করতে পারি। সারাংশ তৈরি করার জন্য সামারাইজেশন, কোনো একটা বড় লেখা, বড় ফাইল অর থিসিস পেপার, রিসার্চ পেপার আপনি যদি সামারাইজ দেখতে চান, দেন এআই কি করবো, আপনার এটা সামারাইজ করে দেব। প্রশ্নের উত্তর, যে কোনো প্রশ্ন করলে আমাদের উত্তর দিয়ে দেয়। সো এটা গেল একবার ইন্ট্রোডাকশন অফ এলএলএম এন্ড এআই। পরের স্লাইডে কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশন এলএলএম এন্ড এআই ফান্ডামেন্টালস। সো এখানে কি দেওয়া আছে, এখানে দুই ধরনের এআই দেওয়া আছে, এআই মডেল। একটা হচ্ছে ক্লোজ সোর্স, আর একটা হচ্ছে ওপেন সোর্স। এখন কোনটা আমরা কখন ব্যবহার করব? ওপেন সোর্স যদি আপনি ব্যবহার করতে চান, আপনার অনেক বড় একটা স্পেস দরকার হবে এটা হোস্ট করার জন্য, এটা হচ্ছে চালানোর জন্য ওপেন সোর্স। এন্ড ক্লোজ সোর্স, যেহেতু এটা ক্লোজ সোর্স, আমরা শুধু হচ্ছে এপিআই ইউজ করে আমরা সবকিছু করতে পারবো। আমি দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? ক্লোজ সোর্স যেমন ওপেন এআই, জিমিনি, অ্যানথ্রপিকের ক্লাউড, বড় বড় কোম্পানিগুলো ক্লোজ সোর্স মডেল তৈরি করেছে। এগুলো খুব শক্তিশালী, কিন্তু কিভাবে কাজ করে এটা শুধু কোম্পানি জানে। এটা হচ্ছে ক্লোজ সোর্স। আর ওপেন সোর্স কি? ওপেন সোর্স হচ্ছে এটা উন্মুক্ত, যেমন মেটা, ফেসবুকের লামা, মিস্ট্রাল এআই, ডিপসিক, এই কোম্পানিগুলা এই ধরনের ওপেন সোর্স মডেল তৈরি করে। এগুলা যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে। ওপেন সোর্স গুলো আপনি চাইলে আপনি এডিটও করতে পারবেন। তো এখন আমাদের কোনটা কখন ইউজ করা উচিত? চ্যাট জিপিটি ফর এক্সাম্পল, ওপেন এআই যেটা দেওয়া আছে, চ্যাট জিপিটি 4, চ্যাট জিপিটি 4o, এটা কখন ব্যবহার করব? যখন আমাদের ট্যাক্স নিয়ে কাজ করা লাগে। ফর এক্সাম্পল, কোন একটা ট্যাক্স তৈরি করা। চ্যাট জিপিটি হচ্ছে লেখালেখির কাজের জন্য ভালো, ক্লোড হচ্ছে কোডের জন্য ভালো, পারপ্লেক্সিটি হচ্ছে গবেষণার ক্ষেত্রে ভালো। সো এই ভালোগুলো আমাদের জানা দরকার কি জন্য? যখন হচ্ছে আমরা এআই মডেল বানাবো, আমাদের এপিআই ইউজ করতে হবে। সো আমরা আমাদের ইউজ কেস বা আমরা কি জন্য বানাইতেছি আমাদের এআই এজেন্টটা, ওইটার উপর বেস করে আমরা হচ্ছে এখান থেকে এপিআই গুলা নেব। যদি আমাদের যে এআই এজেন্টটা ওইটা যদি রিসার্চ বেস বা হচ্ছে হ্যাঁ গবেষণার কোনো কিছু নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে আমরা পারপ্লেক্সিটির এআই ব্যবহার করব। সো আমাদের জানতে হবে যে কোনটা এআই কখন ব্যবহার করতে হয়। তো ক্লোজ সোর্সের সুবিধা কি? ক্লোজ সোর্সের সুবিধা হচ্ছে উচ্চ কার্যক্ষমতা, মানে হচ্ছে হাই পারফরমেন্স দেয়, আর সহজ, ব্যবহার করা সহজ। আর অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে এটা ব্যয়বহুল, টাকা লাগে বেশি, আর অনেকগুলা সীমাবদ্ধতা থাকে যেগুলো আপনারা ইউজ করতে করতে বুঝে যাবেন। এন্ড দেন ওপেন সোর্স, ওপেন সোর্সের সুবিধাগুলো কি কি? সহজ, কম খরচ, আপনি চাইলে হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে নতুন কিছু তৈরি করতে পারবেন ওদের কোড গুলা ব্যবহার করে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে সেট আপ, যদি এক্সপার্ট না হন তাহলে হচ্ছে সেট আপ করতে পারবেন না ভালো করে। And নিরাপত্তা ঝুঁকি। সো আমরা দেখি যে পরে আর কি কি আছে। এটা সিলেক্ট হয়ে গেছে কেন? এখানে কি আছে? হোয়াট আর টোকেন? টোকেন জিনিসটা কি? সো টোকেন জিনিসটা হচ্ছে টোকেন জিনিসটা হচ্ছে ছোট ছোট, ধরেন টোকেন হলো ভাষার ছোট ছোট অংশ বা টুকরা একটা ল্যাঙ্গুয়েজে।
ফর এক্সাম্পল আপনি একটা পাজলের কথা চিন্তা করতে পারেন। পাজল যেটা হচ্ছে আমরা সলভ করি। পাজলটা একটু দেখা দিলে আপনাদের ভালো হয়। এগুলো হচ্ছে পাজল। পাজল গুলা প্রতিটা ছোট ছোট অংশ একসাথে জুড়ে একটি সম্পূর্ণ ছবি তৈরি করে। তেমনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এআই, যেখানে ছোট ছোট টোকেন এক ছোট ছোট টোকেন গুলো একসাথে জোড়া লাগাই হচ্ছে একটা অর্থবোধক অ্যান্সার আমাদের দেয়। আমি কি বুঝাইতে পারছি? এই ছোট ছোট অংশগুলোর আপনারা বাসার একটা ছোট ছোট অংশ চিন্তা করতে পারেন। বা একটা বাসার ছোট ছোট অংশ মিলাই হচ্ছে একটা কনভারসেশন গঠিত হয়। ফর এক্সাম্পল এখানে ছোট ছোট অংশ মিলাই হচ্ছে গঠিত হয়েছে আমি আমার সোনার বাংলা। এবং ছোট ছোট অংশগুলোর আপনারা চিন্তা করতেন আমার সোনার বাংলা। তিনটা ছোট ছোট অংশ একসাথে কি হয়েছে আমার সোনার বাংলা। সো এটা হচ্ছে টোকেন। টোকেনে আরো কিছু জিনিস আছে, আমি আপনাদের টোকেনটা ভালো করে বোঝার জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। হ্যালো। হ্যালো একটি পূর্ণাঙ্গ শব্দ যেটা একটা টোকেন হিসেবে কাউন্ট হতে আছে এখানে। and then artificial intelligence, এখানে দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড মানে কি দুইটা টোকেন। সো এটা সবসময় এরকম নয় যে দুইটা ওয়ার্ড মানে দুইটা টোকেন। এখানে দেখেন একটা ওয়ার্ড ডোন্ট। ডোন্ট শব্দটা কি দুইটা ওয়ার্ডের সমন্বয় গঠিত। একটা হচ্ছে DON আর একটা হচ্ছে টি। এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে ডোন্টটা গঠিত। সো এখানে কয়টা টোকেন আছে? দুইটা টোকেন আছে। সো নিচে একটা রুলস দেওয়া আছে, রুলস অফ থাম। এটার মানে কি ইংরেজিতে একটি টোকেন প্রায় 0.75 শব্দের সমান। ফর এক্সাম্পল আপনি যদি এটাকে কিভাবে বোঝায়। সো এখানে দেওয়া আছে কি একটা রুল অফ থাম। এটা একটা ল। একটা টোকেন 0.7 ওয়ার্ডের সমান। ফর এক্সাম্পল আপনার কাছে 100টা টোকেন থাকবে, আপনার কাছে কয়টা ওয়ার্ড ধরে নিতে পারেন আপনি? আপনার কাছে টোটাল 75টা ওয়ার্ড আছে। সো 100-র সাথে আমরা কম্পেয়ার করতে পারি, দেন আমরা এটা ভালো করে বুঝতে পারবো। সো টোকেন কাউন্ট, টোকেন জিনিসটা কেন লাগে, টোকেন জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? খরচ। যেমন ক্লোজ সোর্স যে মডেলগুলো আছে যেমন চ্যাট জিপিটি, যেটা দেখলাম আমরা, ক্লড, পারপ্লেক্সিটি, ব্যবহারের খরচ টোকেনের সংখ্যার উপর নির্ভর করে। টোকেনের সংখ্যা মানে কি আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনার টোকেন খরচ হবে। এটা আপনি টাকার মতো চিন্তা করতে পারেন যে আপনি যত বেশি কথা কইতে আছেন, যত বেশি কথা কইবেন আপনার টাকা তত বেশি শেষ হয়ে যাবে, তত সকাল শেষ হয়ে যাবে। দেন 2 নম্বরে কি দেওয়া আছে ক্ষমতা। সরি, টোকেনের গুরুত্বপূর্ণ, টোকেন কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে কথা বলতেছি। ক্ষমতা। প্রতিটি মডেলের একটা নির্দিষ্ট টোকেন সীমা থাকে, যেটাকে হচ্ছে কনটেক্সট উইন্ডো বলা হয়। এটি একবারে কতগুলা টোকেন মনে রাখতে পারে বা প্রসেস করতে পারে তা নির্দিষ্ট করে দেওয়া থাকে। সো এই লিঙ্কটায় যাই হচ্ছে আমরা দেখি যে টোকেন জিনিসটা আসলে কি। সো এখানে আমি একটা সাইটে আসলাম, প্ল্যাটফর্ম openai.com। এখান থেকে আমি হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম, আই লাভ মাই মাদার। সো এটা লেখার পর এখানে আমার বলে দিচ্ছে যে আমার কয়টা টোকেন হয়েছে এন্ড কয়টা ক্যারেক্টার আছে। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন যে টোকেন জিনিসটা আসলে কি। এন্ড এখানে আসলে আপনারা আরেকটা সুন্দর জিনিস দেখতে পাবেন যে চ্যাট জিপিটি যে কোনো একটা যান, ফর এক্সাম্পল আমরা ফর এক্সাম্পল প্রথমটাই দেখি যে স্মার্টেস্ট মডেল ফর কমপ্লেক্স টাস্ক। এটার ভিতরে আপনি কয়টা টোকেন ব্যবহার করতে পারবেন ইনপুট হিসেবে? 1 মিলিয়ন টোকেন ব্যবহার করতে পারবেন ইনপুট হিসাবে। মানে হচ্ছে আপনি 1 মিলিয়ন টোকেন, তো আমরা বুঝতে পারছি যে প্রতি একটা টোকেনে 0.7 ওয়াট থাকে। সো 1 মিলিয়ন টোকেন ব্যবহার করলে আপনারা কত ডলার দিতে হবে? $2। and 1 মিলিয়ন টোকেন ক্যাশের জন্য আপনাদের কত দিতে হবে? $0.5। and আউটপুটের জন্য একটু বেশি টাকা দিতে হয়। 1 মিলিয়ন টোকেনের জন্য আপনার
$8 দিতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি টোকেন জিনিসটা কি। টোকেন জিনিসটা আমরা টাকার সাথে কম্পেয়ার করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার কেন? আমরা যখন একটা এআই এজেন্ট বানাবো, মানুষ হচ্ছে আমাদের এআই এজেন্ট গুলা ইউজ করব। তো মানুষ মান্থলি কতগুলা কোশ্চেন করতে পারবো বা কতগুলা আউটপুট নিতে পারবো, এগুলোর উপর বেস করে আমাদের কিন্তু একটা ডলার পে করতে হবে আগে থেকে, যাতে আমাদের যে ইউজার গুলো আছে ওরা যাতে সুন্দর করে আমাদের সিস্টেমটা ব্যবহার করতে পারে। এই জন্য আমাদের এগুলা জানা দরকার, টোকেন জিনিসটা জানা দরকার। আমরা যখন হচ্ছে এজেন্ট বানাবো তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো টোকেন আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসেন কনটেক্সট উইন্ডো। কনটেক্সট উইন্ডো জিনিসটা কি? তো কনটেক্সট উইন্ডো হলো এআই মডেলের স্বল্পমেয়াদী একটা মেমরি মনে রাখার ক্ষমতা। কনটেক্সট উইন্ডো হলো, কি বলতাম আপনাদের, একজন মানুষের কথা চিন্তা করতে পারেন আপনারা। আপনার যদি একটা মানুষকে অনেকগুলা তথ্য দিয়ে দেন তাহলে সে হয়তো সবগুলা কথা মনে রাখতে পারবে না, কিন্তু কিছু কথা মনে রাখতে পারবো। এআই মডেল ঠিক এরকমই। কনটেক্সট উইন্ডো হলো সেই সর্বোচ্চ পরিমাণ লেখা এবং তথ্য টোকেন হিসাবে গণনা করা হয়, যেটা হচ্ছে তথ্য, যেটা হচ্ছে টোকেন হিসাবে গণনা করা হয়, যা একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল একবার মনে রাখতে পারে, তার উপর ভিত্তি করে কাজ করে। এটা হচ্ছে আমি একটা এক্সপ্লেনেশন করলাম। ওভারঅল আশা করি আমরা বুঝতে পারছি যে কনটেক্সট উইন্ডো জিনিসটা কি। যে কনটেক্সট উইন্ডো হলো আহ, একটা মডেল, যেটা হচ্ছে এলএলএম মডেল, যেটা অনেকগুলো তথ্য লেখা মনে রাখতে পারে, ওটার উপর বেস করে কাজ করে। ওইটা হচ্ছে কনটেক্সট উইন্ডো। এখানে কিছু ইয়া দেওয়া আছে, দেখেন কারেন্ট, ফর এক্সাম্পল এই যে কারেন্ট সাইজ বেস অন মডেল, যে চ্যাটজিপিটি কন্টেক্ট সাইজ কত, 32,000 থেকে 1,28,000 টোকেন পর্যন্ত এটা মনে রাখতে পারে। ক্লাউডের ক্ষেত্রে 2 লাখ টোকেন। অ্যান্ড দেন জিমিনির ক্ষেত্রে কি, জিমিনি প্রো এর ক্ষেত্রে এটার ক্ষমতা সবচেয়ে বেশি, প্রায় 1 মিলিয়ন, 10 লাখের কাছাকাছি। সো এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, দেখেন রিয়াল ওয়ার্ল্ড কম্পারিজন, যে 60,000 টোকেন প্রায় 3 পৃষ্ঠা লেখার সমান, 32,000 টোকেন প্রায় 24 পৃষ্ঠা লেখার সমান। সো জিমিনি প্রো যেটা হচ্ছে 10 লাখ টোকেন মনে রাখতে পারে, এটার কথা চিন্তা করেন, এটা হচ্ছে বিশাল বইয়ের সমান তথ্য মনে রাখতে পারে। কনটেক্সট উইন্ডো যত বড়, এআই মডেল গুলার ক্ষমতা তত বাড়বো। এগুলো হচ্ছে আহ যে ডেটাগুলা এগুলোর মধ্যে অলরেডি আছে, ওই ডেটাগুলা বিশ্লেষণ করে আপনারে ভালো একটা উত্তর দিতে পারবো, উত্তর জেনারেট করতে পারবো। সো কনটেক্সট উইন্ডোটা আপনারা হচ্ছে জ্ঞান হিসেবে চিন্তা করতে পারেন, যে একটা মানুষের কাছে যত বেশি জ্ঞান থাকে ও তত বেশি প্রোডাক্টিভ অ্যান্সার বা হচ্ছে হ্যাঁ প্রোডাক্টিভ অ্যান্সার দিতে পারে এতে। সো তারপরে কি আছে আমরা দেখি, কনটেক্সট উইন্ডো কেন দরকার, কেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা দেখছি কনটেক্সট উইন্ডো হলো এআই মনে রাখার ক্ষমতা। এই ক্ষমতা কম বেশি হওয়ার কারণে বাস্তব জীবনে অনেকগুলা মডেলের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। ইমেল সাপোর্ট, ফর এক্সাম্পল আমরা তো ইমেলের জন্য এআই এজেন্ট বানাবো, তাই না? তো এখন হচ্ছে আমরা কম্পেয়ার করব যে ছোট কনটেক্সট উইন্ডো এবং বড় কনটেক্সট উইন্ডো।
ফর এক্সাম্পল ছোট কন্টেক্সট উইন্ডোর ক্ষেত্রে ইমেল, আপনি যখন একটা ইমেল ব্যবহার করেন, ছোট কন্টেক্সট উইন্ডোর কথা বলতে আছেন, এআইটির মনে রাখার ক্ষমতা কম এবং সংক্ষিপ্ত ইমেলের উত্তর দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি একটা কাস্টমারের সাথে 10-15 বার কথা বলে ফেলছেন, মেসেজ আদান প্রদান করছেন, সো অনেকগুলো মেসেজ আদান প্রদান করার পর আপনি যদি প্রিভিয়াস কোনো মেসেজের কথা ওরা জিজ্ঞেস করেন, ও সঠিক উত্তর দিতে পারবো না, কারণ এটা কনটেক্সট উইন্ডোটা ছোট। বড়টার ক্ষেত্রে কি হবো, এটা আপনারা আশা করি সব বুঝে গেছেন, যে ও পুরাতন সবকিছু মনে রাখবো এবং কোম্পানির অভ্যন্তরীণ কিছু থাকলে ওইগুলো মনে রাখবো, ওইগুলোর উপর বেস করে আপনারা উত্তর দিতে পারবেন। এন্ড ডকুমেন্ট প্রসেসিং এর ক্ষেত্রে ছোট উইন্ডো বড় উইন্ডো কি সুবিধা, তো এখানে দেওয়া আছে, আপনারা এগুলা দেখেন যে ডকুমেন্ট প্রসেসিং এর ক্ষেত্রেও সেম। আপনি যদি একটা বড় ফাইল দিয়ে দেন আপনার এআইকে, ওই এআইটা আপনারা ছোট ছোট অংশে উত্তর দিব, যেটা আপনার বুঝতে অনেক কষ্ট হবো। আর বড় উইন্ডো থাকলে কি উপকার, আপনাদের সম্পূর্ণ রিপোর্টটা একবারে দিয়ে দিতে পারবো, যেটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। কনভারসেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, যেটা আমরা ইমেলের ক্ষেত্রে দেখলাম। যদি আপনার ছোট লিমিটেড উইন্ডো থাকে, তাহলে এটা পুরাতন জিনিসগুলো মনে রাখতে পারে না। আর এক্সটেন্ডেড উইন্ডোর ক্ষেত্রে কি, এটা পুরাতন জিনিসগুলো মনে রাখতে পারে, ওইগুলোর উপরে সবগুলা বিচার বিশ্লেষণ করে আপনারা একটা প্রশ্নের উত্তর দেয়। তো এখানে একটা ফর্ম দেওয়া আছে, দেখেন চ্যাট জিপিটির একটা কোশ্চেন করছে, বা যে কোনো একটা এলএলএম কোশ্চেন করছে। দেখেন দুইটা কোশ্চেনের মানে কিন্তু সেম, বাট এটার ভিতরে অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে। অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হলে কি সমস্যা হবো, আমাদের টোকেনের লিমিট শেষ হয়ে যাব, টোকেন খরচ হয়ে যাব। এর জন্য আমাদের মাথায় রাখতে হবো যাতে আমরা অল্পতে সবকিছু বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বরে এটা কি করতেছি আমরা, টোকেন ম্যানেজমেন্ট, টোকেন কিভাবে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। সো এটার প্রথমটা আমাদের ইনপুট অপটিমাইজেশন, যেটা দেওয়া আছে ইনপুট অপটিমাইজেশন। যতটুকু ইনপুট দিলে আমরা ভালো রেজাল্ট পাবো অতটুকুই দিব, বেশি কিছু লেখার দরকার না। পরেরটা কি দেওয়া আছে, রেসপন্স প্ল্যান। আমরা দেখছি যে এখানে কোনটা, যে প্রাইস আউটপুটের জন্য দেখেন 1 মিলিয়ন টোকেনের জন্য আপনার কত দিতে হবে, $8। সো অনেক এক্সপেন্সিভ। সো আপনারা মাথায় রাখতে হবে, সুন্দর করে বলে দিবেন যে, যেমন এখানে একটা ফর্ম দেওয়া আছে যে আমার অ্যান্সার দিবা অনলি 3টা বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট মানে কি, আমরা যে পয়েন্ট গুলা দেখি না, 1 নাম্বার 2 নাম্বার অথবা ডট দিয়ে যে লেখাগুলা দেখি, 1 নাম্বার ডট 2 নাম্বার ডট 3 নাম্বার ডট, এগুলো বুলেট পয়েন্ট। সো তখন আপনারা আননেসেসারি কোনো কিছু দিত না, প্রয়োজনীয় যা ডেটা দেওয়া দরকার অতটুকু দিব। এটা করলে কি হবো, আমাদের টোকেন কম খরচ হবে। সো দুইটা ওয়ে দেখলাম টোকেন কম খরচ করার, একটা ইনপুট অপটিমাইজেশন, একটা রেসপন্স লেন্থ। পরেরটা কি দেওয়া আছে, কনটেক্সট প্রায়োরিটাইজেশন। এটার মানে কি, যে কোন কনটেক্সটটা বা কারে আগে অগ্রাধিকার দেব, কারে বেশি গুরুত্ব দেব। তো এখানে কি দেওয়া আছে, প্রথমটা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কনটেক্সট ফার্স্ট। যে কনটেক্সটটাতে আপনি মনে করেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আগে দিবেন। যেমন যে কোনো তথ্যের মূল, যেমন একটা তথ্য, যেমন একটা রিপোর্টের কথা আপনারা চিন্তা করতে পারেন। তো এটা আচ্ছা, এখন আমি এরে বলবো যে আমি একটা রিপোর্ট দিব, তুমি ওই রিপোর্টটা থেকে দেন আমি কোশ্চেন করবো। তো প্রথমে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেক্সটটা কি, এরে রিপোর্টটা দেওয়া। তারপরে কি, আমি এরে কোশ্চেন করবো
যে এই তথ্যের উপর ভিত্তি করে কি কি ঝুঁকি থাকতে পারে বা যে কোনো কোশ্চেন। এখন আপনার রিপোর্ট কি অনুযায়ী এটা তো আমি জানি না, যে কোনো কোশ্চেন আমরা করতে পারি। অ্যান্ড দেন দ্য এডিশনাল প্রসঙ্গ, এডিশনাল কনটেক্সট, যদি অতিরিক্ত কোনো জায়গা থাকে আপনার উইন্ডোতে তাহলে আপনি আরো কিছু কোশ্চেন করতে পারেন। সো ওভারঅল আমরা বুঝতে পারছি যে শর্টকাটে সবকিছু শেষ করার জন্য অথবা হচ্ছে যতটুকু টোকেন ইউজ করলে আমরা হচ্ছে আমাদের বেস্ট ইন আউটপুটটা পাবো অতটুকু ইউজ করা দরকার। বেশি ইউজ করে আমাদের টোকেন নষ্ট করার দরকার নাই। টোকেন নষ্ট হলে আমাদের কি নষ্ট হবো? আমাদের ডলার নষ্ট হবে। তো এখানে কি শিখেছে? প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো টোকেন এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, তাই না? প্রম্পট আমরা বুঝি। প্রম্পট হচ্ছে একটু আগে যেগুলো দেখলাম যে টোকেন, টোকেন কখন লাগে, ইনপুট, ইনপুট অপটিমাইজেশন। সো এগুলি হচ্ছে প্রম্পট। প্রম্পট হচ্ছে এর সাথে আপনি যেভাবে কথা বলেন, আহ যেভাবে এর নির্দেশ দেন, আমার এটা করা লাগবো, আমার ওইটা করা লাগবো, এটা হচ্ছে প্রম্পট। সো আশা করি প্রম্পট জিনিসটা আপনি বুঝতে পারছেন। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন। এটা ইংরেজিটা পড়ার দরকার না, ইংরেজি অনেক কঠিন, ইংরেজি দেখলে আমি ভয় পাই। তো এখানে বলছে একটা ভালো প্রম্পট, একটা ভালো প্রম্পট, একটা ভালো প্রম্পট কি? একটা ভালো প্রম্পটে সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকবো কি কাজ করতে হবে এবং প্রয়োজনীয় প্রেক্ষাপট উদাহরণ দিয়ে দিব যে এইভাবে আমার অ্যান্সার দিবা, সীমাবদ্ধতা বলে দেব, মানে একদম ডিটেলসে বলে দিব যে এই সমস্যা, এই জিনিস, এই জিনিস আমার আছে, এটা করলে এই সমস্যা হবো, এটা হচ্ছে এক্সাম্পল, এইভাবে তুমি উত্তর দেবা। সো আপনারা অনেক, আরেকটা জিনিস, আপনারা চ্যাট জিপিটি বা এলএলএম গুলার একটা শিশুর মতো উম, উম, দেখতে পারেন যে একটা ছোট মানুষরা আপনারা অনেক কিছু অনেক সুন্দর ভাবে ডিটেলস না বোঝালে ও হচ্ছে বুঝতে পারে না। চ্যাট জিপিটিও অনেক সুন্দর ভাবে বুঝাইতে হবো, কিন্তু ওর মাথায় অনেক বুদ্ধি আছে। আপনি যদি সুন্দরভাবে বুঝাইতে না পারেন তাহলে হচ্ছে ও সুন্দরভাবে উত্তর দিতে পারবো না। তো এই জন্য বলা হয়েছে যে একটা ভালো প্রম্পটের মধ্যে কি কি থাকবো? নেসেসারি জিনিস, কনটেক্সট, রেফারেন্স এন্ড কনস্ট্রেইন, সীমাবদ্ধতা। নিচে একটা ভালো ফর্ম লেখার আহ ওই না, এখানে দেওয়া আছে ভালো ফর্ম লেখার একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে যে আপনারা কিভাবে একটা ভালো ফর্ম লিখবেন। প্রথমে কি? টাস্ক, এখানে ছোট করে লিখে দেওয়া আছে যে কি করতে হবে, এটা সুন্দরভাবে স্পষ্টভাবে বলো। এন্ড দেন ভূমিকা। আচ্ছা, একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমার গণিতের গুরু উজ্জ্বল স্যার একদিন বলছিল যে আপনি যদি সাইন, সাইন, রাইট? আমরা যারা অঙ্ক পড়ছি আমরা জানি সাইন মানে কি। সাইনের পর হচ্ছে আমরা একটা কোণ বসাই, যে সাইন 90 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, এরকম। তো আপনি যদি সাইনের মানে শিখতে চান, কার কাছে শিখতে চাইতেছেন, এটা কিন্তু একটা বড় জিনিস। ফর এক্সাম্পল, আপনি সাইনের মানে শিখতে গেছেন ইংরেজি মাস্টারের কাছে, তখন ইংরেজি মাস্টার কি বলবো? এটা মানে হচ্ছে পাপ। ও, সাইন মানিটা হচ্ছে পাপ। যদি আমরা অঙ্কর মাস্টারের কাছে যান, গণিতের মাস্টারের কাছে যান, উনি বলবো যে সাইন জিনিসটা হচ্ছে কি কি, কখন ব্যবহার করতে হয়। তো আপনাকে বলে দিতে হবো যে, যেমন তুমি আহ, ও, তুমি একজন ডাক্তার, এজ এ ডাক্তার হিসেবে আমাদের এই প্রশ্নটার উত্তর দাও, এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এই প্রশ্নটার উত্তর দাও। তো দেন ওই এআই তখন হচ্ছে ওই অ্যাঙ্গেল থেকে আপনার কোশ্চেনটার উত্তর দিব। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপর একটা কি দেওয়া আছে? কনটেক্সট। কনটেক্সট মানে কি? উম, কোন একটা কাজ প্রয়োজনীয় প্রেক্ষাপট এবং পেছনের তথ্য দেন। যে এআই কিভাবে বুঝবো যে আপনারা কিভাবে উত্তর দিতে হবে, বা হচ্ছে
কোনো একটা ডিটেলস দিয়ে দিলে এটা এর জন্য ভালো হয় যে আমার এইভাবে উত্তর দিতে হবে বা এইভাবে আগাতে হবে। তারপর একটা কি দেওয়া আছে রেফারেন্স। রেফারেন্স কেন দরকার? আপনি কেমন উত্তর চান এটার যদি একটা উদাহরণ দিয়ে দেন, এআই কিটা করবো ওই নির্দিষ্ট ডেটা বা তথ্যের উপর ভিত্তি করে যে রেফারেন্সটা আপনি দিচ্ছেন ওটার উপর ভিত্তি করে আপনারা একটা অ্যান্সার দিয়ে দিন বা ওইটার স্ট্রাকচার যে স্ট্রাকচারটা আপনার দিচ্ছেন এআই আমার এই স্ট্রাকচারে একটা অ্যান্সার লাগবে, দেন এআই আপনার ওই স্ট্রাকচারটা ফলো করে আপনার একটা উত্তর দিয়ে দিবে। অ্যান্ড দেন ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন করা। এআই যে উত্তরটা দিয়েছে তা কি আপনার প্রত্যাশা পূরণ করেছে? আহ যদি পূরণ করে না থাকে তাহলে আবার কি করতে হবে? আপনার পুনরায় এটার কোশ্চেন করবেন, এটা হচ্ছে ইটারেটিভ। আশা করি আমরা বুঝতে পারছি যে টিসি আর এআই ফ্রেমওয়ার্ক চক্রের কাজটা আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে কাজ করে। তারপরে কি আছে দেখি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট দুই রকমের, যেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো এনআইটেন এর ভেতরে ঢুকে। একটা হচ্ছে সিস্টেম প্রম্পট, আরেকটা হচ্ছে ইউজার প্রম্পট। সিস্টেম প্রম্পট জিনিসটা কি? আমরা এখন অনেকগুলো এআই দেখতে পাইতেছি। কিছু এআই হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, কিছু এআই হচ্ছে ছবি বানানোর ক্ষেত্রে এক্সপার্ট, কিছু টেক্সট জেনারেশনের ক্ষেত্রে এক্সপার্ট। সো এই এক্সপার্ট গুলো কিভাবে হয়েছে? যখন সিস্টেমটা ট্রেনিং করা হয়েছে তখন ওই সিস্টেমটা বলে দেওয়া হয়েছে তুমি হচ্ছে এই কাজগুলা করবা, এই কাজের জন্য হচ্ছে তুমি এক্সপার্ট। এগুলো আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো, এক্সপ্লেনেশনটা শেষে আমরা হচ্ছে এগুলো দেখতেছি না। এন্ড ইউজার ফ্রম, আচ্ছা এগুলো এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন। তো এনআইটি নিয়ে আসলাম, এখানে আসে ক্লাসে ক্লিক করলে আমরা টেকেন নোট নিতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে অন সেট টেকেন নোটটা নিলাম, দেন এখানে খালি জায়গায় এসে ক্লিক করলাম, এখানে আসলাম ক্লাসে ক্লিক করেন, এজেন্ট নিলাম। যে এটা হচ্ছে এজেন্ট, and এটা এখনো এআই এজেন্ট হয় নাই কেন? এআই এজেন্ট কখন হলো? যখন আপনারা হচ্ছে টুল ইউজ করবেন। আমরা আজকের ভিডিওতে কোনো টুল ইউজ দেখাবো না। তো আমাদের একটা সেট মডেল লাগবে। সেট করার জন্য আমি একটা সেট মডেল নিতে আসি, ওপেন আই সেট মডেল। আমার যেহেতু অলরেডি নেওয়া আছে এই জন্য এটা এখানে কানেক্টেড, যদি নিউতে ক্লিক করে ওপেন ডক্স আসলে এখানে দেখা দিব আপনি কিভাবে হচ্ছে নেবেন এটা। Mentre c'è non si sta mettendo il meglio con এটা ক্লিক করলাম, adesso ক্লিক করলে non এখানে è পেজে চলে আসবেন। যে এখানে আসলে আপনারা ক্রিয়েটে ক্লিক করলে, তো এখানে আসলে আপনারা দেখবেন এখানে একটা নাম দেওয়ার অপশন আছে। আপনারা র্যান্ডম যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। নাম দিলে এখানে একটা ক্রিয়েটে দিলে একটা কি তৈরি হয়ে গেছে, এই যে কি তৈরি হয়ে গেছে। এটা আসি টেনে বসাবেন। কি কই এই যে কি, ও এটা হচ্ছে আমার, আমি ক্রস নিউ ক্রেডেনশিয়াল এসে কিতে বসানো, সেভ দিলে দেখবেন এখানে এই যে সাকসেসফুলি কানেক্টেড, এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। এখন আপনাদেরও সেম জিনিসে আসবো, কিন্তু এটা ইউজ করতে হলে আপনাদের টাকা দিতে হবে। এখানে বিলিং অপশনে রয়েছে, টাকা দিতে হয় সর্বোচ্চ $5 থেকে শুরু হয়। আমার এটা যেহেতু আমি $5 ডিপোজিট করছি এই জন্য আমি এখন আমার এটা ইউজ করতে পারতেছি। আমি আরো আগে একটা ভিডিও দেখাইছিলাম কিভাবে পেমেন্টটা করে। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চাইতেছি না ওই জিনিসটা। এই যে বিলিং অপশনে আসলে এখানে পেমেন্ট করার অপশন আছে, যে আমার এখনো $4.96 রয়ে গেছে।
সো ডলার গুলা কিভাবে শেষ হয়? এই যে আমরা যেটা শিখলাম যে টোকেনের উপর বেস করে আপনি যত বেশি টোকেন খরচ করবেন, টাকা খরচ করবেন, আপনার টাকা তত বেশি কমে যাবে। এক্সাক্টলি ওটার মধ্যে। এবার এখানে আসেন, হাই দেন। হাই দিলে দেখবেন যে এটা আপনার সাথে কথা বলবো। উম, কথা কস না কেরে। সম্মানিত আছেন। এই যে চলে আসছে। এই যে আমার বলতেছে কেমনে হেল্প করতে পারে। কিটা কইতাম কোন, আমার হেল্প করো। I need your help for a minute for making Facebook post about healthcare. দেখেন এখানে অনেকগুলা জিনিস দিয়ে দিছে হেalthcare। সো এখন আমরা এখানে কি দেখতে আসছি? আমরা দেখতে আসছি যে ইউজার ফ্রম কোনটা এন্ড সিস্টেম ফ্রম কোনটা। যে এখানে আমরা যে এর যে কোশ্চেনটা করছি এটা হচ্ছে আমাদের ইউজার প্রম্পট। আমরা যে জিনিসটা লিখে এর সাথে কথা বলি এটা হচ্ছে কি ইউজার প্রম্পট। এখন আমরা দেখব সিস্টেম। সো এজেন্টের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে এখানে অ্যাড অপশনে দিলে আপনারা দেখতে পাবেন আমি যেহেতু অলরেডি এটা সিলেক্ট করে ফেলছি। আচ্ছা, অ্যাড অপশনে গেলে সিস্টেম মেসেজে আসলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। আচ্ছা দেখি চ্যাট জিপিটিতে এরকম কোনো কিছু আছে কিনা। ওকে, সো এখানে আসে আমি বললাম যে ওরে যে অ্যাক্ট অ্যাজ এ বডি বিল্ডার। দেন আপনারা হচ্ছে উত্তরগুলো একটু খেয়াল করেন। হ্যাঁ, বডি BIL দেয়ার বডি বিল্ডার and give the answer with 3 bullet point। এখন দেখেন আমি এখন সেম কোশ্চেনে এটা আবার করব, উত্তরটা একটু আপনারা দেখেন। কোনো জায়গায় নিয়ে এটা রিপিট করে। আচ্ছা, আচ্ছা, এই এত দুষ্টামি করস কে রে? আচ্ছা, এটা আরেকটু উপরে নিলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন এখানে অনেক সুন্দর করে অ্যান্সারটা দিছে, তাই না? অনেক সুন্দর করে দিছে। এখন যেহেতু আমি এটার আচ্ছা আমি কোশ্চেনটাই করে দেখি কি করে। দেখেন এখন যে কোশ্চেন গুলা দিছে এগুলা কিসের উপর বেস করে দিছে? ও হচ্ছে একজন বডি বিল্ডার এক্সপার্ট। ওটার উপর বেস করে ও হচ্ছে স্বাস্থ্য নিয়ে কথা বলছে। অ্যান্ড 3টা বুলেট পয়েন্ট দিতে বলছে, 3টা বুলেট পয়েন্ট দিছে, যেগুলো আমি আপনাদের বললাম কিছুক্ষণ আগে যে আমাদের এখন অনেকগুলো এআই আছে, প্রত্যেকটা এআই বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট। কিভাবে হয়েছে এক্সপার্ট? ওদের সিস্টেমে এইভাবে বলে দেওয়া আছে তোমরা হচ্ছে এইভাবে উত্তর দিবা। আচ্ছা, আমরা সিস্টেমটা আরেকটু চেঞ্জ করি। সিস্টেমটা চেঞ্জ করে আবার ওরে বলি যে তুমি একজন ডাক্তার। হুম, হুম, বুলেট পয়েন্টের কথা বললাম না, জাস্ট ডাক্তারের কথা বললাম। আবার এখানে আসেন, সেম কোশ্চেনটা আমি আবার করি। দেখেন এবার উত্তরগুলা কি বলছে। দেখেন উত্তরের মধ্যে ডিফারেন্স দেখেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন সিস্টেম ফ্রম এন্ড ইউজার ফ্রম এর মধ্যে পার্থক্য কি। সিস্টেম ফ্রম মানে হচ্ছে সিস্টেম রে যেভাবে ট্রেন করা হয়েছে এটা হচ্ছে সিস্টেম ফ্রম।
আর ইউজার প্রম্পট হচ্ছে ইউজার যে প্রম্পট, যে শব্দগুলা ব্যবহার করে কোশ্চেন করে, এটা হচ্ছে ইউজার প্রম্পট। তো আশা করি আপনারা বুঝতে গেছেন যে ইউজার প্রম্পট এন্ড সিস্টেম প্রম্পট কি জিনিস। তবুও আরেকটা জিনিস এখানে দেখেন যে চিত্রটার মধ্যে কি দেওয়া আছে। ইউজার প্রম্পট কন্টেন্ট, আমরা প্রশ্ন করি, আমরা চ্যাট জিপিটিতে কিছু একটা নির্দেশ দিই, ডেটা দিই, এন্ড ফ্রম ভিজিবিলিটি, ব্যবহারকারী এবং এআই দুইজনে সম্পূর্ণরূপে দৃশ্যমান। তো এই জিনিসগুলো সিম্পল এন্ড ইজি জিনিস, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এর কাছ থেকে কোনো একটা প্রশ্ন, যে এখানে দেখেন পারপাস, ইউজার ফ্রম পারপাস। পারপাস কি? এর কাছ থেকে কোনো কিছু জানা, এন্ড দেন কেন ব্যবহার করি? কোনো একটা হেল্প নেওয়ার জন্য। ফ্রম ক্রিয়েশন, ব্যবহারকারী প্রশ্ন এবং নির্দেশের মাধ্যমে এই ফর্ম তৈরি হয়। তো এগুলা আপনারা নিজে নিজে দেখে নিন। একটু আগে যে আমরা উদাহরণটা দেখছি, আশা করি ওটার মাধ্যমে অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, দুইটা জিনিস বললে ভালো হয়। আচ্ছা, আমরা এবার দেখি সিস্টেম ফর্ম। আমরা তো জানি সিস্টেম ফর্ম কি। সিস্টেম ফর্ম হচ্ছে সিস্টেমের ভিতরে যেটা দেওয়া আছে। সিস্টেম ফর্ম ক্রিয়েশন, সিস্টেম ফর্মটা কেটা তৈরি করে? ডেভেলপার এবং ইঞ্জিনিয়াররা হচ্ছে এই সিস্টেম ফর্ম তৈরি করে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই না। সিস্টেম ফর্ম ইউজার, তো সিস্টেম ফর্ম ইউজেস, সিস্টেম ফর্ম কেন ব্যবহার করা হয়? আর ব্যবহারকারীর সাথে কথা বলার শুরুতে এআই এর আচরণকে ট্রেন করা হয়, যেটা আপনাদের আমি একটু আগে দেখাইছি, যাতে এআই একটা নির্দিষ্ট সেক্টরের উপর বেস করে উত্তর দিতে পারে। সিস্টেম ফর্ম ব্যবহারের উদ্দেশ্য, সিস্টেম ফর্ম ব্যবহারের উদ্দেশ্য 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 আমরা একটু আগে দেখছি। সিস্টেম ফর্ম ব্যবহার করলে কোন একটা নির্দিষ্ট জিনিস, ফর এক্সাম্পল আমি একটু আগে যেটা বললাম, ডাক্তার হয়ে হচ্ছে তুমি উত্তর দাও, তুমি একজন বডি বিল্ডার হয়ে উত্তর দাও। সো সিস্টেম ফর্ম ব্যবহার করলে কি হয়, যে আমরা একজ্যাক্ট উত্তরটা পাই, যে আমি হচ্ছে এই সমস্যায় ভুগতেছি, আমার এই এই সলিউশন দরকার। সো সিস্টেম ফর্মের বিষয়বস্তু আমরা দেখতে পাই না, ইউজাররা দেখতে পায় না, এটা আমরা একটু আগে দেখলাম। সিস্টেম ফর্মের নিয়ম কানুন, এগুলো কোনো কিছুই আমরা দেখতে পাই না। ও, আরেকটা জিনিস আপনাদের বলে নাই। সিস্টেম ফর্মের ক্ষেত্রে আমরা মনে করেন একটা চ্যাট জিপিটি বানালাম। তো মানুষ তো এই চ্যাট জিপিটিটা অনেক উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে। তো আমাদের এই সিস্টেম প্রম্পটের মধ্যে লিখে দিতে হচ্ছে, তুমি হচ্ছে এই কোশ্চেনের উত্তর দিবা, এইভাবে উত্তর দিবা, এন্ড এরকম বাজে কোশ্চেন যদি কেউ করে তাদের উত্তর দিবা না, তাদের বলবা যে দুঃখিত, আমি এই বিষয়ে কিছু জানি না। এগুলা আপনি যেভাবে চান ওইভাবে হচ্ছে সাজাইতে পারবেন। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এই যে এখানে TCREI ফ্রেমওয়ার্ক কিভাবে একটা ভালো প্রম্পট লিখতে হয়, এটা হচ্ছে একটা ভালো প্রম্পটের উদাহরণ। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের টাস্ক, যে কাজটা ওইটা হচ্ছে ভালো করে এক্সপ্লেইন করে দিতে হবে। দেখেন এখানে কাজ বলে দিচ্ছে, এবং ওইখানে আমরা দেখছি একটা মানুষ সঠিক করে দিত। আমরা যেটা বললাম, অ্যাজ এ ডাক্তার, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, মানে মেনি থিংস, একটা পার্সন ঠিক করে দিতে হবে। এখানে দেখেন একটা পার্সন ঠিক করে দিচ্ছে অ্যাজ এ কপি রাইটার, কপিরাইটার ফর সাস্টেনেবল ফ্যাশন। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, যে কিভাবে এই সিস্টেমটা উত্তর দিব। এটা হচ্ছে এখানে দেওয়া আছে, প্রম্পট গুলো এখানে লেখা আছে। কনটেক্সট, এই যে কনটেক্সটটা কি, এই যে 3 দিনের একটা সেল প্রমোশন, 3 দিনের সেল প্রমোশন। রেফারেন্স দেওয়া আছে, যে আগে এরকম কোনো কাজ করা থাকলে তারা এইভাবে করছে, বা আমরা ওদের মতো করতে চাই।
এরকম একটা জিনিস। দেন ইভ্যালুয়েশন ওয়ে। ইভ্যালুয়েশন মানে কি? মূল্যায়ন করা। কি মূল্যায়ন করবেন? প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মানুষের চাহিদা চাওয়া পাওয়া আলাদা। সো যখন আপনার এই অ্যান্সার গুলা দিব, দেন আপনি দেখবেন যে এই অ্যান্সার গুলা আপনার চাহিদার সাথে মিল আছে কিনা, অথবা আপনি যেভাবে চাইতে আছেন ওইভাবে দিচ্ছে কিনা, মানে এভরিথিং। তো এগুলা তো দেখলাম, আমরা কিভাবে যাচাই করব যে আমাদের এই সিস্টেমটা একটা ভালো ইমেল তৈরি করতে আছে? এগুলো হচ্ছে আমাদের নিজ নিজ চাহিদার উপর বেস করে। যদি ভালো ইমেল তৈরি করতে না পারে, তাহলে হচ্ছে আমরা আবার ওকে বলবো যে আরেকটা তৈরি করো। এটা হচ্ছে ইটারেটিভ, মানে বারবার বলা, যতক্ষণ পর্যন্ত না ও হচ্ছে সঠিক অ্যান্সারটা দিচ্ছে। এখানে দেখেন, এটা তো একটা প্রম, ওটার উপর বেস করে এখানে একটা উত্তর দেওয়া আছে, যেটা হচ্ছে ফর্মে যেভাবে বলা আছিল ওইটার উপর বেস করে এই উত্তরটা দিচ্ছে। এখন যদি মনে করেন এখানে কোনো একটা মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে ও লেখে নাই বা লিখতে ভুলে গেছে, দেন আমরা আবার ওরা বলবো যে ফর্ম ঠিক করার জন্য। সো আশা করি এটা বুঝতে পারছেন যে যতক্ষণ পর্যন্ত না ঠিক করবো ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব যে কোন ফর্মটা ব্যবহার করলে আমরা আমাদের বেস্ট আউটপুটটা পাই, ওই ফর্মটা আমরা সিস্টেম প্রম্পটে ব্যবহার করব। তো এখানে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ফর্ম ইঞ্জিনিয়ারিং ফর ইমেজের জন্য আমরা কিভাবে প্রম্পট দেব। সো এটা হচ্ছে ইমেজের কনটেক্সট। একটু আগে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ট্যাক্স জেনারেট কনটেক্সট। ওটার ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? যে আমাদের ট্যাক্সটা ছোট হইতে হবো, আমাদের অনেকগুলা জিনিস মাথায় রাখতে হবো ট্যাক্স গুলা লেখার ক্ষেত্রে, and কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবো না। ফর এক্সাম্পল, আপনি শুরুতে বললেন আমি ভাত খাই, পরে আবার বললেন, শেষের দিকে বললেন আমি ভাত খাই না। তো এরকম কন্ট্রাডিক্টরি কোনো কিছু থাকা যাবে না আপনার প্রম্পটের মধ্যে। আর টেক্সটের ফর্ম গুলা যত ছোট, যত কনসাইজ করা যায়। কিন্তু ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা, যত বেশি পারেন আপনি হচ্ছে একদম ডিটেলস না বললে আপনি হচ্ছে আপনার উম, যে আপনি যে ইমেজটা চাইতে আছেন ওই ইমেজটা পাবেন। তো এখানে কিছু জেনারেট ইমেজ আছে, এগুলা দেখেন। আপনি যখন একটা এআই বলবেন একটা ইমেজ তৈরি করতে, আপনি এটা নিজে নিজে বুঝতে পারেন যে আপনি কি চাইতে আছেন, ব্যাকগ্রাউন্ডটা কেমন চাইতে আছেন। আকাশে দেখেন দুইটা চাঁদ নর্মালি দেখা যায় না, দেখেন আকাশে মনে হয় কিছু একটা উঠতো আছে। তো এগুলো আপনার বলে দিতে হবে যে আমি এই জিনিসগুলো চাই আমার ইমেজটার মধ্যে, একদম ডিটেলসে বলে দিতে হবে যে 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 জিনিসগুলো আপনি চান। এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে ফ্রন্টে। এখানে কিছু রুলস দেওয়া আছে দেখেন। যদি এগুলোই এনাফ না, আপনি নিজে নিজে রিসার্চ করে আরো অনেক কিছু বের করতে পারবেন আপনার যখন যেটা প্রয়োজন হয় তখন। এখানে নর্মাল কিছু জিনিস দেওয়া আছে, যেমন সাইজ, আমি এত বড় একটা ইমেজ চাই, আমি এই কালারের ইমেজ চাই, আমার পজিশন হচ্ছে এখানে হবো ওখানে হবো, এন্ড দেন মেনশন দ্য এস্থেটিক স্টাইল। কিছু স্টাইল হচ্ছে আপনি মেনশন করে দেবেন যে এই স্টাইলে আমার ছবি দাও, ওই স্টাইলে আমি ছবি চাই। তো ইমেজ এর জন্য যে প্রম্পট, এটা আমরা বুঝতে পারছি আশা করি। দেখেন এখানে একটা প্রম্পট দেওয়া আছে ইমেজের জন্য, এই ইমেজটার জন্য এখানে যা যা মেনশন করা আছে, মাউন্টেন, ভিলেজ, সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন। সো এখন এআই ছবি তৈরি করতে পারে, অনেক রিয়ালিস্টিক ছবি, আপনি বুঝতেও পারবেন না যে এটা আপনি নাকি অন্যকে। সো এটা বেসড অন আপনার ফর্মটার উপর নির্ভর করে যে আপনি কিভাবে ফর্ম দিতে আসছেন। সো তারপরে কি দেওয়া আছে, ফর্ম ইঞ্জিনিয়ারিং টাইপস। এখানে 3 রকম দেওয়া আছে, আমি একটা একটা করে আপনাদের বলতে হচ্ছে যে কোনটা কি। একটু বড় করে। সো এখানে প্রথমটা কি দেওয়া আছে, সরি, জিরো শর্ট ফর্মিং। জিরো শর্ট ফর্মিং এখানে দেখেন,
এক্সপ্লেনেশন দেওয়া আছে এআই জেনারেট আউটপুট ফ্রম জেনারেল নলেজ। এআই নিজের জ্ঞানের মাধ্যমে জ্ঞানের উপর বেস করে আপনার আউটপুট গুলো দিব। ফর এক্সাম্পল, আপনি বাড়িতে একজন রাঁধুনি আছে, আপনি ওরা বললেন যে মাংস রান্না করো, তারপর আপনার আর কিছুই বলা লাগবে না, যে রেসিপি কিভাবে রান্না করতে হবো, লবণ কতটুকু দিতে হবো, মরিচ কতটুকু দিতে হবো, আর কিছুই বললেন না। দেন রাঁধুনি নিজের জ্ঞানের উপর বেস করে রান্নাটা করে ফেলবো। হ্যাঁ, জিরো শর্ট প্রম্পটিং জিনিসটা এক্স্যাক্টলি সেম কাজটাই করে। আপনি যখন কোন একটা কোশ্চেন করেন উইদাউট এক্সাম্পল, তখন এআই কি করে, ওর নিজের যে জ্ঞানগুলো আছে ওইগুলা থেকে উত্তর খুঁজে বের করে দেয়। Then দ্বিতীয় যে এক্সাম্পল ইয়াটা আছে, প্রকারটা আছে, এটা দেখেন, সিঙ্গেল শর্ট প্রম্পটিং। সিঙ্গেল শর্ট প্রম্পটিং এটা কখন ব্যবহার করি? এআই ওয়ান এক্সাম্পল এজ এ রেফারেন্স। এআই কি করে, একটা এক্সাম্পল ব্যবহার করে রেফারেন্স হিসেবে। এটি ইজি জিনিস, আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে পিওর শর্ট প্রম্পটিং মানে কি, অনেকগুলা উদাহরণ দেওয়া থাকে যেগুলা থেকে এআই শিখে যে ওর উত্তর কিভাবে দিতে হবো, ওইটার উপর বেস করে এআই আপনার প্রশ্নের উত্তর দেবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমরা শিখলাম। জিরো শট, কোনো এক্সাম্পল নাই। সিঙ্গেল শট একটা এক্সাম্পল, পিওর শট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। and step of iterate। ইটারেট মানে কি, যেটা আমরা একটু আগে শিখছিলাম। ইটারেট মানে হচ্ছে কোনো একটা কাজ একবার করে থেমে না যায়, বারবার করা যতক্ষণ পর্যন্ত না এটা নিখুঁত হচ্ছে। এখানে বলে দেওয়া আছে আপনি কিভাবে কিভাবে কাজগুলা করবেন। ফর এক্সাম্পল, দ্য ফার্স্ট ওয়ান ইজ রিভাইজ ফ্রেমওয়ার্ক। রিভাইজ ফ্রেমওয়ার্ক মানে কি, হচ্ছে ইটারেটিভ প্রসেসটা কিভাবে কাজ করে। রিভাইজ রিভাইজ মানে কি, অ্যাডজাস্ট দ্য স্ট্রাকচার ফ্রম টপ ক্ল্যারিটি। আপনার যে ফর্মটা আছে এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট যাতে হয়, যাতে এআই বুঝতে পারে। দুই নাম্বারটা কি দেওয়া আছে, সেপারেট সেন্টেন্স। আপনি যদি অনেক বড় একটা ফর্ম দিয়ে দেন, তখন আপনার যে আউটপুটটা চাইতে আছেন ওটা নাও পাইতে পারেন। এই জন্য কি বলছে, ছোট ছোট করে আউটপুট ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে আপনি কোশ্চেন গুলা করেন। রিফ্রেশ মানে কি, কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া যাতে এআই সহজে বুঝতে পারে। ইনক্লুড কনস্ট্যান্ট এটা মানে কি, কিছু সীমাবদ্ধতা যুক্ত করে দেওয়া, যে তুমি এই কাজগুলা করবা না, ওই কাজগুলা করবা না। এগুলো আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের শেখানো লাগে না। আমরা সবাই মোটামুটি বুঝি একটা মানুষের সাথে, ফর এক্সাম্পল একটা মানুষের সাথে আমরা যেভাবে ডিল করেন, এটা এক্স্যাক্টলি ওইটার মধ্যে। তারপরে কি, তারপরে মোটামুটি শেষ। তো ওইটার ভিতরে অনেকগুলা জিনিস আছে যেগুলো আমি আপনাদের বলি নাই। যেমন এখানে আসলে আপনারা দেখতে পাবেন কানেক্টেড টু সেট ট্রিগার। এটার মানে কি, যে ট্রিগার মানে কি, আমরা জানি যে কোনো একটা কাজ শুরু করে, যে সেট ট্রিগারের মাধ্যমে আমরা কাজ শুরু করি। আমরা যদি এখানে সেট ট্রিগার না নিতাম তাহলে কি করা লাগতো, ডিফাইন ভ্যালু দিয়ে আমাদের বলে দেওয়া লাগতো যে কোন জিনিসটা আমরা চাই। ফর এক্সাম্পল, আমি এখানে একটা মেসেজ দিয়ে দেখি, কিন্তু এখানে আসার পর আমার বলে দিতে হবে যে এটা কিসের উপর বেস করে। ইউজার মেসেজ বলে দিতে হবে যে ইউজার আসলে কি জানতে চায়, ওইটার উপর বেস করে আমার উত্তরটা দিতে হবে। এটা দিলাম, এটা হচ্ছে ইউজারের মেসেজ। এক্সিকিউট দিলে দেখেন তো, দেখেন এই যে উত্তর দিছে যে আমি কিভাবে হেল্প করতে পারি, তোমার শরীর কেমন আছে। কেন এই কথা বললো, আমি ওরা বলছি যে তুমি ডাক্তারের মতো আচরণ করবা। এই যে এখানে লেখা ডাক্তারের মতো আচরণ করবা। তো এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, যে এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম স্লাইড গুলা,
যে কি কি করা লাগবো না, রেফারেন্স, এভরিথিং উই ক্যান রাইট হিয়ার। সো এই প্রম্পট গুলা বানানোর জন্য আমরা কিসের হেল্প নিতে পারি? চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, কারণ আমরা তো জানি না যে কিভাবে লিখতে হবো। দেন চ্যাট জিপিটি যখন আমাদের একটা প্রম্পট দেব, দেন যেগুলো আমরা মনে করব যে এগুলো আমাদের দরকার, এগুলো হচ্ছে আমরা একটা জায়গায় লিস্ট করে দেন চ্যাট জিপিটিতে আবার বলবো যে এটা আরো একটু পারফেক্ট করে দেওয়ার জন্য। দেন ওই জিনিসটা কপি করে এখানে পেস্ট করে দেব। এটা হচ্ছে আমাদের সিস্টেম প্রম্পট লেখার একটা শর্টকাট মেথড বা সহজে লেখার একটা উপায়। সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমি এখন সিস্টেম ফর্মের মধ্যে লিখে দিচ্ছি যে তুমি একজন ম্যাথ টিচার এন্ড সাজেশন দিবা কিভাবে হচ্ছে ইউজার ম্যাথে ভালো হইতে পারে। তো এখানে আমি দেখলাম যে গিভ মি সাজেশন, আর কিছু বললাম না। দেখেন কি বলে এটা, দেখেন কতগুলো সাজেশন দিয়ে দিছে। আমি কিন্তু মেনশন করি না যে ম্যাথের জন্য আমার সাজেশন দাও, এটা সিস্টেম প্রমের মধ্যে লেখা আছে ও হচ্ছে একজন ম্যাথ টিচার, এই জন্য হচ্ছে ম্যাথ নিয়ে আমাদের সবগুলা সাজেশন দিচ্ছে। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে কতক্ষণ সময় লাগছে এন্ড কতগুলা টোকেন খরচ করছে আমার। দেখেন প্রম্পটের জন্য হচ্ছে 30টা টোকেন, আর এটা কমপ্লিট করার জন্য 191টা টোকেন আমার খরচ করছে। টোকেন খরচ করা মানে হচ্ছে আমার টাকা পয়সা খরচ করা। এগুলা হচ্ছে বিভিন্ন ফরম্যাট, যেভাবে হচ্ছে আপনি ডেটাটা দেখতে পান। তো সবগুলা ডেটা সেম, জাস্ট ফরম্যাট আলাদা, ফোকাস করার ধরন আলাদা। তো এখানে অনেকগুলা টিপস দিয়ে দিচ্ছে, অনেকগুলা টিপস ভালো, কিন্তু অনেকগুলা ট্যাক্স দিলে আমাদের তো টোকেন শেষ হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের আবার এআই এজেন্টে যাই বলতে হবে যে অ্যান্সার যখন দিবা তখন হচ্ছে শর্ট অ্যান্সার দিবা। when you give answer to the user, make sure the answer is short, less than 100 words. দেখি এখন কি দেয়। দেখেন এটা একদম সুন্দর করে দিচ্ছে, ছোট করে দিচ্ছে। এখন টোকেনও খরচ কম হয়েছে। দেখেন এখন টোকেন কত খরচ হয়েছে, 82 টোকেন খরচ হয়েছে। তো আমাদের উদ্দেশ্য কি, কম টোকেন খরচ করা এন্ড যে রেজাল্টটা আমরা চাই ওই রেজাল্টটা যাতে আমরা সহজে পাই। তো এখানে আর কি কি আছে, অ্যাড অপশনে দেখলে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, ফ্রিকোয়েন্টলি পেনাল্টি, নাম্বার অফ ম্যাক্সিমাম টোকেন, যে কতগুলা টোকেন ও ব্যবহার করে অ্যান্সার দেব, রেসপন্স ফরম্যাট কিভাবে হচ্ছে ও রেসপন্স করবো, জেসন অর ট্যাক্স, এগুলো দেখে আমরা বুঝতে পারতেছি, তাই না? তো পরে যখন এগুলা আমাদের ইউজ আসবো তখন হচ্ছে আমি সুন্দরভাবে এগুলা আপনাদের কাছে এক্সপ্লেন করে দেবো। সো জেসন ট্যাক্স ফরম্যাটটা আমাদের জানা দরকার।